আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সিম, পেঁয়াজের কলি এবং আলু দিয়ে একটি মজাদার ভাজি করব। তো শুরুতে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সেই সব সবজিগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কিছুটা হলুদ। তো কিছুটা হলুদ দিয়ে দেওয়ার পর সুন্দর মতো আমি নাড়াচাড়া করছি যেন লবণ আর হলুদটা সব সবজির সাথে মিক্স হয়ে যায়। তো এছাড়া আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন বাঁধাকপি, ফুলকপি, বটবটি, অন্যান্য সবজি আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই ৩টা সবজি ছিল, এগুলোই আমরা ব্যবহার করেছি। তো আমরা সুন্দর মতো নাড়াচাড়া করছি যেন সবগুলোর সাথে একসাথে মিক্স হয়ে যায়। তো আজকে কিন্তু আমি শুধু ভাজি করব না, সঙ্গে করবো আরেকটা তরকারি। তো সুন্দর মতো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ উঠিয়ে দেখলাম, দেখার পর আমরা আবার নাড়াচাড়া করছি যেন এটা তলায় না লেগে যায়। যদি তলায় লেগে যায় কিন্তু ভাজিটা পোড়া পোড়া হয়ে যাবে, পোড়া পোড়া স্মেল চলে আসবে, তখন কিন্তু ভাজির যে আসল স্বাদটা সেটা আমরা পাবো না। তো সুন্দর মতো একে নাড়াচাড়া করছি। তো আজকে আমিও মাছ দিয়ে একটি তরকারি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ভালো মতো নাড়াচাড়া করছি কিছুক্ষণ। তো আমরা আবার ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর আবার উঠিয়ে নিচ্ছি। আসলে এত গরম হয়ে গিয়েছে যে ধোয়ার কারণে দেখা যাচ্ছে না, আমি একটু ধোয়ার কারণে বোঝাতে পারছি না। তো প্রায় আমাদের সিদ্ধ কাছাকাছি, আবার একটু কিছুক্ষণ পর ঢেকে দিব। আসলে ঢাকাঢাকির মধ্যেই ছিলাম, তো এখন ধনেপাতা দিয়ে দিব, কারণ ওখানে তখনই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখানে ধনেপাতা দেওয়ার পর ধনেপাতার সাথে মিক্স করে দিচ্ছি। আসলে যে কোনো ভাজিতে ধনেপাতা দিলে আসলে স্মেলটা খুব অসাধারণ লাগে। আর ধনেপাতার স্মেলটা কিন্তু খুব সুন্দর, আর এটা কিন্তু ঘ্রাণটা আসলে অনেক মধুর। তো এখন আমরা দিয়ে দিলাম। কেউ কেউ ধনেপাতা পছন্দ করে না, বাট ভাজিতে ধনেপাতা দিলে কিন্তু আসলে সেটা মজা লাগে। তো ধনেপাতা দিয়ে দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি, যে হ্যাঁ কাঁচামরিচ স্মেলটাও ভাজির মধ্যে ছড়িয়ে পড়ে। তো একটা আমরা উঠিয়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে। তো কিছুক্ষণ ঢেকে আবার উঠিয়ে দেখি পরিমাণ মতো সব কিছু হয়ে গেল আমার ভাজিটা। তো এখন আমি মাছ রেসিপি রান্না করব, মাছ দিয়ে তরকারি। তো এখন আমরা আরেকটি কড়াইতে দিয়ে দিলাম তেল কিছুটা, তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আজকে পেঁয়াজটা একটু ব্রাউন করব আসলে, তখন পেঁয়াজটা আস্তে সব দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা চারপাশটা ব্রাউন হয়ে আসছে। এখন খুরচুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করছি, একদম সুন্দর মতো ব্রাউন আসা পর্যন্ত একটু নাড়াচাড়াই করতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে। আমি কিন্তু এরকম ব্রাউন করব না, হালকা ব্রাউন সৌন্দর্যের জন্য। তো দেখতেই পাচ্ছেন চারপাশে এত সুন্দর স্মেল আসছে, আর ব্রাউনও হয়ে গেছে বলতে গেলে আমাদের। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো, আমাদের ঝাল অনুযায়ী দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পারেন কোনো সমস্যা নেই। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ আর 1 চামচ পরিমাণ মতো লবণ। পরে আমরা আরেকটু ভালো করে সেই মিক্স করে নিচ্ছি পেঁয়াজ ভাজার সাথে। আসলে এটা কষাবো আমরা, কষালে কিন্তু তরকারির স্মেলটা আসলে মজা লাগে, আর কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হয়। তখন এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো আবার এখন ভালো মতো নাড়াচাড়া করছি। আমরা কিন্তু একটু পরপরই নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছেন চারপাশে খুব সুন্দর বলক চলে আসছে, আর মাঝখান দিয়ে কিন্তু তেলটা ভেসে আসছে। তো সেই পর্যায়ে আমরা একটু নাড়াচাড়া করব। তো আমরা কিন্তু এখন নাড়াচাড়া করছি। আসলে এটা কিন্তু কষাবো, যত কষাবো ততই ভালো লাগবে। তো এখন আমি পরিমাণ মতো টমেটো দিয়ে দিচ্ছি। আসলে টমেটো দিয়ে যে কোনো মাছের তরকারি খেতে কিন্তু শীতের সময় আসলেই খুব ভালো লাগে। তো আমি এখানে পাকা টমেটো 4 থেকে 5টা দিয়ে দিয়েছি, কেটে সুন্দর মতো ধুয়ে। তো এটাকে এখন আমরা তরকারি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমরা একটু আস্তে আস্তে রাখবো। যদি আপনাদের মনে হয় আমরা একটু সিদ্ধ করব বা ম্যাশ রাখবো, আপনারা সেভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো কিন্তু আস্তে আস্তে বলক চলে আসে, সেই পরিমাণে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা ওঠার পর দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু ম্যাশ হয়ে গিয়েছে, আসলে নরম হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ মধ্যে রাখলে একটু ম্যাশ হয়ে যাবে। আবার সেই পরিমাণ এড়ে দিলাম। আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা টমেটোটা আস্ত রাখবো, তো আমরা বেশি সিদ্ধ করলাম না। এখন আমরা পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি। আর পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না, যদি আপনারা এইভাবে রান্না করেন নিশ্চয়ই আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে। আপনাদের সাথে আমি একটা রেসিপিও পরে শেয়ার করব, পাঙ্গাস মাছের কালা ভুনা বা কালিয়া যেটাকে বলে থাকে। তো সুন্দর মতো দেখতেই পাচ্ছেন চারপাশে বলক চলে আসছে, আর এ পর্যায়ে আমরা ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখি মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আসলে পাঙ্গাস মাছটা অতি নরম, যে কারণে একটু আস্তে আস্তে নাড়তে হয়, তাহলে যদি পাঙ্গাস মাছটা যদি ভেঙে যায় কারণ তাহলে তরকারির যে সৌন্দর্যটা সেটা হারিয়ে যায়।
তো সেই পর্যায়ে আমরা কিন্তু মাছের নিচে আস্তে আস্তে উপরে উঠাচ্ছি, মানে তেমন একটা নাড়াচাড়া করছি না, দেখতেই পাচ্ছেন, আবার ভয়ও লাগতেছে নাড়াচাড়া করার সময়। আস্তে আস্তে মাছটা আমি আবার নাড়াচাড়া করছি। সেই পর্যায়ে কিন্তু টমেটোটা ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে, আর টমেটোর ভিতরে যে পানি জাতীয় একটা জিনিস থাকে সেটাও বের হয়ে গেছে। তো এখন আমাদের আসলে ফ্যামিলিতে সবাই ঝোল পছন্দ করে, এই জন্য এখানে আরেকটু অনেক পরিমাণ পানি দিয়ে দিয়েছি, বলতে গেলে দুই মগ মগ আমরা পানি দিয়ে দিয়েছি। তো এখন আমরা এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম সুন্দর মতো। তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো বলক চলে আসছে, আর আমার আম্মু কাঁচামরিচের সবগুলোর সাথে দিয়ে দিচ্ছে ছড়িয়ে, যেন কাঁচামরিচের স্মেলটা তরকারিতে ছড়িয়ে পড়ে। তো সুন্দর মতো বলকও চলে আসছে, আর স্মেলটা কিন্তু অসাধারণ ছিল, ফোনে ভিডিও করার কারণে বোঝা যাচ্ছে না আসলে। তো এখন এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কিন্তু ভাজি যে কোনো তরকারিতে দিলে কিন্তু আসলে মজা, আর ধনিয়া পাতা কিন্তু শীতের সিজনেই ভালো লাগে। আবার অনেক ধরনের 12 মাসে ধনেপাতাও খেতে পছন্দ করে, বাট আমার শীতের সময় শীতের সবজিটা আমরা খেতে পছন্দ করি।